everyone and welcome to you all in WBPSC বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। নানা রকম নিউজ পেপারে, নানা রকম নিউজ চ্যানেলে আমরা একটা খুব সুন্দর একটা নিউজ পাচ্ছি যে সুনিতা উইলিয়ামস আবার তিনি পৃথিবীতে ফিরছেন। হ্যাঁ, সুনিতা উইলিয়ামসের সাথে ব্যারি উইলমোর তারা নিজেদের দেশে ফিরছেন। তাদের যাত্রা শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং তারা তাদের যাত্রা ছিল হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে, যেখানে তারা 8 দিনের একটা ছোট্ট ট্রিপে গিয়েছিলেন। ঠিক আগের বছর অর্থাৎ 5ই জুন 2024-এ তাদের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এই 8 দিনের যাত্রা কিভাবে 9 মাসে পরিণত হলো, 9 মাস পরে কেন তারা ফিরছেন এবং সেখানে কি পরিস্থিতি ছিল, এটা নিয়ে অনেক রিউমার আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন সময় হচ্ছে সুনিতা উইলিয়ামস এসে আমাদেরকে জানিয়েছেন যে তিনিও তারও কানে আসছে, তিনিও শুনতে পাচ্ছেন বিভিন্ন রিউমার যেগুলো আদৌ সত্যি নয়। তার মধ্যে একরকম হচ্ছে, এক নম্বর হচ্ছে তার নাকি ওয়েট কমে যাচ্ছে, তিনি ওয়েট লুজ করছেন। তো সেরকম কিন্তু কোনো রকম ব্যাপারই নেই, তিনি একদম সুস্থ আছেন। এরকম নানা রকম জিনিসপত্র দেখিয়েছেন এবং সেই স্পেস সেন্টারে কিন্তু এই প্রথমবার তার জার্নি নয়। অনেকের মধ্যে আমাদের এরকম কনফিউশন থাকছে বা অনেকে আমরা এরকম রিমার দেখতে পাচ্ছি যারা প্রচন্ড কষ্টে ছিলেন। ইয়েস, হ্যাঁ, অট্টালিকার মতো কোনো প্রাসাদে তারা গিয়েছিলেন না, কিন্তু সেখানে সার্ভাইভ করা যায় সেরকম কন্ডিশনে তারা ছিলেন এবং তারা একা ছিলেন না। ওকে, এবং এই যে সুনিতা উইলিয়ামস এর কথা আমরা বলছি এবং তার সাথে সাথে ব্যারি উইলমোরের যে কথা বলছি, তাদের প্রত্যেকেরই স্পেসে থাকার অভিজ্ঞতা রয়েছে। যেমন আমি যদি স্পেসিফিক্যালি সুনিতা উইলিয়ামস এর কথা বলি, তাহলে কিন্তু তার 322 দিন মতো স্পেসে থাকার প্রায় তার অভিজ্ঞতা রয়েছে। এবং এই যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের কথা বলছি, এখানে কিন্তু এই প্রথমবার নয়, তিনি বহুবার গেছেন। সেটা কিভাবে, চলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং জেনে নেব 8 দিনের জার্নি কিভাবে 9 মাসে পরিণত হলো। চল শুরু করা যাক। তো একটু দেখাতে চাইবো, দেখো এইটা হচ্ছে আমাদের এই যাত্রাটার আসল উদ্দেশ্য। আসল উদ্দেশ্য হচ্ছে নাসার তরফ থেকে নাসাস বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট একটা অর্গানাইজ করা হয়েছিল। কেন অর্গানাইজ করা হয়েছিল সেটার সম্পর্কে চলে একটু জানা যাক। যে নাসা দায়িত্ব দেওয়া হয়েছিল, নাসা কাকে দায়িত্ব দিয়েছিল না, বোয়িং কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল যে তারা যাতে হিউম্যান অরবিটার স্পেস ক্রাফট যাতে তৈরি করতে পারে। এর আগে কিন্তু স্পেস এক্স কোম্পানিকেও দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সাকসেসফুলি এটাকে হ্যান্ডেল করেছে। এবার পালা ছিল বোয়িং কোম্পানির, ঠিক আছে। তো বোয়িং কোম্পানির তরফ থেকে এই যে হিউম্যান তোমরা দেখছো, যে হিউম্যান অরবিটার যে স্পেস ক্রাফটটা তৈরি করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল স্টার লাইনার, ঠিক আছে। এটার নাম দেওয়া হয়েছে কি, স্টার লাইনার। তো এটা ডেভেলপিং স্টেটে ছিল। তো এটার লাস্ট যে স্টেজ ছিল, যেটাতে একে ঘোষণা করা হবে যে হ্যাঁ এটা হচ্ছে একদম কেপেবল এবং বোয়িং কোম্পানি সাকসেসফুল এরকম অরবিটার বানানোর জন্য। তো সেই স্টেজ, সেই ফাইনাল স্টেজের হচ্ছে এটা একটা অংশ ছিল বা এটা একটা এক্সপেডিশন ছিল, যার মধ্যে হচ্ছে পার্ট নিয়েছিলেন এই দুজন মহান ব্যক্তি। এবার আমরা জানবো যে এই যে দেখো দুটো কোম্পানি, যেটা একটু তোমাদের দেখিয়ে দিতে চাইবো। বোয়িং কোম্পানিতে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা দেখবো যে বোয়িং কোম্পানির এই যে প্রাইভেট কোম্পানি, এই প্রাইভেট কোম্পানির দ্বারা কিন্তু বহু এরোপ্লেনও হচ্ছে বানানো হয়েছিল। কিন্তু আমরা যদি একটু নজরে রাখি নিউজ, তাহলে দেখবো কিন্তু বহু এরোপ্লেন ক্র্যাশের হচ্ছে অনেক আমরা খবর পেয়ে থাকি। তো সেই সূত্র ধরেই আমি তোমাদের জানাতে চাইবো, এই যে আমরা স্টার লাইনার দেখছি এবং সেটা গিয়ে কেন যে গন্ডগোল তৈরি করলো ডকের পরে, হ্যাঁ, তো সেই ডকিং এর পরে গন্ডগোলটা কিন্তু এখান থেকে তোমরা একটা যোগসূত্র খুঁজে পাবে। বোয়িং কোম্পানির তরফ থেকে কিন্তু গাফিলতি এখানেও ছিল, সেখানেও আমরা কিন্তু একটু ফল্ট গুলো দেখতে পাবো, যে কিছু যান্ত্রিক ফল্টের দরুন এই জিনিসটা হয়েছিল। যে একবার যদি স্টার লাইনার সেটা পৌঁছে দিয়েছিল, সেটা কিন্তু দ্বিতীয়বার সেটাকে করে যদি আমরা আবার তার সেই অ্যাস্ট্রোনট গুলোকে আমরা নিয়ে আসতাম পৃথিবীতে, তাহলে কিন্তু তাদের জীবন নিয়ে টানাটানি হতে পারত। তো সেই গন্ডগোল সম্পর্ক একটু ছোট্ট ভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং আমরা জানি যে এই যে হিউম্যান অরবিটার যে স্পেস ক্রাফট আছে, সেটা বানানোর দিক থেকে কিন্তু আমরা 3টে দেশকে খুঁজে পাই। একটু দেখাতে চাইবো তোমাদের, হ্যাঁ, যেমন হচ্ছে রাশিয়া রয়েছে, যেমন হচ্ছে চাইনা রয়েছে এবং ইউএসএ অর্থাৎ আমেরিকা রয়েছে। এই 3টে দেশই রয়েছে এবং আশা করছি আসন্ন এই স্থানে আমরা আমাদের দেশকেও দেখতে পাবো, ঠিক আছে। সেই ব্যাপারে একদিন পরে আলোচনা হবে। একটু চলো দেখা যাক যে এই যে তোমাদের অনেকের বিভিন্ন রকম রিউমার্স আমরা শুনতে পাচ্ছি, এখানে গিয়ে আটকে পড়েছেন, বিভিন্ন রকম ভাবে তার মানে সমস্যা হচ্ছে, বিপদের সম্মুখীন হয়েছেন, এরকম কোনো ব্যাপারই নয়। আমি এর আগেও তোমাদের জানিয়েছি যে
এই যে স্পেস সেন্টার আছে এটাকে একটু ভালোভাবে দেখে নাও, ভীষণই বড় একটা স্পেস সেন্টার। এবং হ্যাঁ, অট্টালিকা নয় যে অত সুযোগ সুবিধা নেই এর মধ্যে, কিন্তু সার্ভাইভ করা যেতে পারে। এখানে হচ্ছে এয়ার বলো, এখানে ওয়াটার বলো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে এখানে তৈরি করা হচ্ছে। খাদ্যের ব্যবস্থা প্রায় 6 মাস চলে যাওয়ার মতো খাদ্যের ব্যবস্থা ছিল। এবার কেন ছিল তোমরা যদি জানো তাহলে একটু যদি সেই ভিডিও গুলো দেখো তাহলে তোমাদের একটু আইডিয়া প্রোভাইড হয়ে যাবে যে যখন হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী যাকে আমরা দেখছিলাম যে ব্যারি উইলমোর, যখন তারা সাকসেসফুলি ডকিং করলেন ওখানে গিয়ে, এবং যখন তারা স্পেস যে সেন্টার আছে সেখানে যখন এন্ট্রি করছিলেন, সেখানে দেখবো তাদের সাথে বিভিন্ন আরো আমরা পার্টনারকে দেখতে পাচ্ছিলাম। কেন দেখতে পাচ্ছিলাম? সেখানে আরো কিছু বিজ্ঞানীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছিলাম। সেটা কেন করতে পাচ্ছিলাম যদি তোমরা একটু ভালোভাবে দেখো, যে নাসার তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার আছে এটা কখনো খালি রাখা হয় না। বিভিন্ন দেশ থেকে হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা করতে আসেন। সেমই জিনিস কিন্তু নাসার তরফ থেকেও করা হয়, বিভিন্ন রকম ভাবে এক্সপেডিশন এখানে কিন্তু করা হয় বিভিন্ন রকম এক্সামিনেশনের জন্য। এবার এইখানে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবার এখানে আমাদের এই 70 যদি আমি বলি, এখানে তখন উপস্থিত ছিল 71, হ্যাঁ 71 এ 71 বলবো না, আমরা বলবো যে হ্যাঁ 71 এক্সপেডিশন এবং 72ও যদি বলতে চাই তাহলে দুটোকে ধরে নিতে পারবো যে অলরেডি এখানে উপস্থিত ছিল 71 এক্সপেডিশনের যারা মেম্বার ছিল তারা তো উপস্থিত ছিল নাসার তরফ থেকে, তারা কিন্তু ওখানে রিসার্চ করার জন্য এখানে ছিলেন। এবং তার সাথে সাথে 72 এরও যারা যারা এক্সপেডিশনের যারা মেম্বার ছিলেন তারা ওখানে উপস্থিত ছিলেন, এবং তাদের সাথে কিন্তু তিনি সুনিতা উইলিয়ামস কাজ করে গেছেন। এমন নয় যে তিনি 8 দিনের জন্য ওখানে গিয়ে আটকে গেছিলেন বলে 9 মাসের জন্য তিনি চুপচাপ বসেছিলেন, তা কিন্তু নয়। সেখানে সেই পার্ট কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এদের সাথে বিভিন্ন রকম এক্সাম করতে, বিভিন্ন রকম হচ্ছে রিসার্চ করতে। তো সেখানে তার মধ্যে যদি আমরা দেখি তাহলে এরা যে আমরা দেখছি এক্সপেডিশন যে 71 এর যে দল গেছিল রিসার্চ করার জন্য, তারা বেসিক্যালি যে স্পেস বোটানি আছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা সেখানে রিসার্চ চালাচ্ছিলেন, যার মধ্যে অংশগ্রহণ করেছিলেন কে না সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী ব্যারি উইলমোর। ঠিক আছে, এবার জানাতে চাইবো যে এই হচ্ছে এই জীবনযাত্রা যে এমন নয় তিনি একা করেছিলেন। এবং প্রবলেমটা কি হয়েছিল যে আমরা জানি খাদ্যের কোনো অভাব নেই, এয়ার বা ওয়াটারেও কোনো অভাব ছিল না, কারণ সেখানে হচ্ছে তৈরি করার ব্যবস্থা ছিল, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। এবং তার সাথে সাথে যে ওই যে জামা কাপড়ের প্রবলেম ছিল, তারা যে 8 দিনের জার্নিতে যে জামা কাপড় লাগে সেটা নিয়ে গেছিল, পরে তাদের জন্য পাঠানো হয়েছিল তোমরা জানো। ইভেন এই যে স্টার লাইনার করে যে এসেছিলেন তারা এই স্পেস সেন্টারে, সেটাকে কিন্তু নাসার তরফ থেকে ডিক্লেয়ার করা হয় যে আর তারা ফিরবে না, 3 মাস পরে কিন্তু ওটা একাই ফিরেছিল। ওকে, এবার দেখা যাক যে এদেরকে এখানে যে রাখা হলো তারা কিভাবে জীবনযাপন করছিলেন এই সম্পর্কে তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিতে চাইলাম। যে তারা কখনোই মনে করো না যে খুব একটা বিপদের সম্মুখীন ছিল, কারণ এখানে প্রায় সময় তারা আসতো। এই যে এক্সপেডিশন 71 বা এক্সপেডিশন 72 এর কথা তোমাদের বললাম, সেরকম কিন্তু প্রচুর এক্সপেডিশন আগেও হয়েছে, তার মানে বুঝতে পারছো নাম্বার দেখে। তো সুনিতা উইলিয়ামস নিজেও এক্সপেডিশন 15 এবং 16 আর 33 এবং 32 এক্সপেডিশনেও কিন্তু তিনি কি ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, এবং তিনিও এখানে ছিলেন, তার অভিজ্ঞতা ছিল। তো সুতরাং এই সমস্ত রিউমার্স থেকে আশা করছি আমরা বেরোতে পারলাম যে খুব কঠিন জীবনযাত্রা, একটা বিপদের মুখে তিনি পড়ে গেছিলেন এরকমটা কিন্তু নয়। এরপরে আমরা এবার গন্ডগোলের দিকটা যাব। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টার লাইনারে যে আমরা স্পেস ক্রাফট, এখানে গন্ডগোল কিন্তু এমন নয় যে ওখানে গিয়ে ধরা পড়েছে এবং আটকে গেছে, তা কিন্তু নয়। এটার যদি আমরা প্রথম লঞ্চের ডেট দেখি, প্রথম লঞ্চের ডেট কিন্তু এর আগের বছর অর্থাৎ 2024-এ 6 মেতে ছিল। ঠিক আছে, 6 মেতে ছিল। এই 6 মেটা চেঞ্জ করে, কেন 6 মেতে করা হলো না, কারণ 6 মেতে হঠাৎ করে জানতে পারলো যে এখানে একটা গন্ডগোল চলছে, একটা গন্ডগোল ধরা পড়েছে যে এখানে একটা ফল্টি মানে এয়ার যে বাল্ব আছে না, তো সেটার একটা গন্ডগোল ধরা পড়লো, এবং যে কারণে হচ্ছে এই ফল্টি এয়ার বাল্বের দরুন এটাকে অ্যাবর্ট করে দেওয়া হলো। তারপরে হচ্ছে আবার আবার একটা কি নেওয়া হলো, আবার একটা ডেট নেওয়া হলো যে এই ডেটে লঞ্চ করা হবে, যে সেকেন্ড অ্যাটেম্পের ডেট আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট আবার জুন নেওয়া হয়েছে ওই একই বছর। ঠিক আছে, 2024-এ 1 জুন নেওয়া হয়েছিল। সেখানেও কিন্তু কম্পিউটার দ্বারা, কম্পিউটার
জেনারেটেড যে আমরা যে সিস্টেম দেখতে পাই, যে কম্পিউটার যে অ্যাবর্ট সিস্টেম থাকে, তো সেই সিস্টেমের দ্বারা এটাকে অ্যাবর্ট করা হলো। এবং আরো একটা অবাকের বিষয় যে 5th জুন যখন এটা লঞ্চ করা হবে বাবা, কারণ তার পরের দিনই হচ্ছে আমরা জানতে পারি যে ওই 1:30টা নাগাদ তারা পৌঁছেছিল ওখানে। তো এই 5th জুনেও কিন্তু গন্ডগোল দেখা যায় কি না, এখানে দেখা যায় যে হিলিয়াম লিক হচ্ছে। ঠিক আছে, এবার হিলিয়ামটা কেন ইম্পর্টেন্ট আমি এই জন্যই পিকচারটা তোমাদের একটু পুট করেছি যাতে সহজ সরল ভাষায় বুঝতে পারো। যে এই যে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে স্টার লাইনার এখানে এরকম 28টা থ্রাস্টার ছিল, এই যে থ্রাস্টার গুলো দেখা যাচ্ছে, তো এই থ্রাস্টার গুলোতে না এই যে ফায়ার দেওয়ার, তো সেটা কিন্তু হিলিয়ামের মাধ্যমে হয়। এবং এই যে স্পেস সেন্টারে গিয়ে যে সেটা ডক হবে, আনডক হবে, লাইন করা, এই সমস্ত কিছু কিন্তু তার মাধ্যমেই হয়। এটা ইম্পর্টেন্ট গ্যাস হিলিয়াম। তো সেটা লিক হচ্ছে, তো সেটা তারা সঙ্গে সঙ্গে যারা ওখানে যারা বোয়িং কোম্পানি ইঞ্জিনিয়ার ছিল এবং নাসার ইঞ্জিনিয়াররা মিলিতভাবে সেটাকে ফিক্স করার চেষ্টা করে। এবার লঞ্চ হয়ে গেল। লঞ্চ হওয়ার পরে তারা যখন লঞ্চ হয়ে যাওয়ার পরেও দেখতে পায় যে আরো দুটো এরকম লিক রয়েছে। এবং যখন তারা স্পেস সেন্টারে এন্ট্রি করছে তখনও তারা 4টে লিক খুঁজে পায়। এরপরে যিনি ছিলেন ব্যারি উইলমোর, তিনি হচ্ছেন একদম কন্ট্রোলে নিয়ে নেন এই ব্যাপারটা, ম্যানুয়াল কন্ট্রোল তার হাতে নেন এবং তিনি তার সাথে ইঞ্জিনিয়ারদের সাথে মিলে ওটাকে মোটামুটি তখন তিনি একদম চেক করে দেখেন যে 28টা মতো এরকম থ্রাস্টার রয়েছে, যার মধ্যে 5টা গন্ডগোল। এবং সেটা তিনি আবার রিস্টার্ট করে সেটাকে ঠিক করার পরে সেটাকে রিসেট করে তখন তিনি 4টেকে ফিক্স করতে পারেন এবং কোনো রকম ভাবে এটাকে তখন সেখানে গিয়ে কি করেন না, সেখানে গিয়ে হচ্ছে ডকিং এর ব্যবস্থা করেন স্পেস সেন্টার। তো তারপরেই হচ্ছে নাসার তরফ থেকে এটাকে বলা হয় যে ঠিক আছে, এটা দিয়ে আর ফেরত আসা যাবে না। কারণ হচ্ছে যখনই এটা সান এক্সপোজারে আসে, অর্থাৎ যখন সানলাইটের সম্মুখে আসে, তখন প্রচন্ড পরিমাণে হিট উৎপন্ন হয়ে যাচ্ছে, যার দরুন এগুলো গন্ডগোলটা তৈরি হচ্ছে। তো সেই কারণে আর রিস্ক নেয়নি, কারণ আমরা জানি 2003-এ ঘটনাটা আমরা খুব ভালো মতো আমাদের চোখে জল করছে, যেখানে হচ্ছে আমরা হারিয়েছিলাম এরকমই সুনিতা উইলিয়ামস এর মতো আরো একজন জেমস কে, যেটা বলতে পারি আমরা। তো সেখানে যখন আমরা হারিয়েছিলাম কল্পনা চাওলার কেসটা আমি তোমাদের বলার চেষ্টা করছি, সেমই জিনিস হয়েছিল। তো সেটা আর পুনরাবৃত্তি করতে চাননি নাসা, কারণ প্রচুর সেই সময় প্রশ্ন উঠছিল। তো সেই কারণে তারা কি করলো যে হ্যাঁ, যে এই যে আমার স্টার লাইনার আছে সে একা ফেরত চলে আসবে অ্যাস্ট্রোনটদের ওখানে রেখে। ঠিক আছে, এবং তারা একটা ডেট ঘোষণা করেছিল, 2-3টে ডেটের পরে গিয়ে যেটা ফাইনাল হলো যে হ্যাঁ, বিভিন্ন রকম কারণে সেগুলো হয়নি। তো ফাইনাল যেটা বলা হয়েছিল যে এই বছর 2025-এ ফেব্রুয়ারি মাসে হচ্ছে, আমি একটু দেখাতে চাইবো তোমাদের, এই যে দেখো স্পেস এক্স এর যে আমাদের ড্রাগন ক্রিউ একটা মিশন আছে, 9th মিশনে তারা যাবে এবং সেখানে 4জন ব্যক্তিকে পাঠানো হবে, 2জনের জায়গা ওনাদেরকে রাখা হয়েছে যাতে করে তারা রিটার্ন আসতে পারে। তো সেটা যাবে এবং তাদেরকে নিয়ে আসবে এবং নাসা সেই কথা রেখেছে। এবং আমরা জানি যে আগামী বুধবার আমাদের হচ্ছে মানে ওয়েডনেসডেতে আমাদের সুনিতা উইলিয়ামস এবং তার সাথে যিনি রয়েছেন ব্যারি উইলমোর তার সহকর্মী, দুজনেই হচ্ছে পৃথিবীতে ফিরছেন, তাদের নিজের দেশে ফিরছেন। আশা করছি এই যে ছোটখাটো আমি তোমাদের কাছে ইনফরমেশন শেয়ার করলাম সেটা তোমাদের জন্য হেল্পফুল হলো। এরকম প্রচুর ভিডিও কিন্তু আমাদের যে WBPSC ওয়ালের চ্যানেল আছে সেখানে উপলব্ধ আছে, তো দেখতে হলে কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে। তো দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।